সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। আজ তৃতীয় দিনের মতো বিএনপির সাথে বৈঠক করেছে এই ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত 15টি দলের সাথে বৈঠকে বসেছে তারা। এই আলোচনার পথ ধরে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারণ হবে। এই নিয়ে আমাদের আজকের আয়োজন, কোন পথে ঐক্য। আলোচনার জন্য দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ এবং জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এবং সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান। মিল্লাত ভাই এবং সোহরাব ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মিল্লাত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি, যেহেতু আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি যে ঐক্যমত্য কমিশনের যে ঐক্য প্রচেষ্টা চলছে সেই বিষয়টি নিয়ে কিছু মৌলিক কিছু বিষয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিএনপির বিরোধ রয়েছে। বিএনপি একমত হতে পারছে না। আপনাদের দল কি শুধু দলীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে এই সংস্কারকে দেখছে, নাকি সত্যিকার অর্থে বিএনপি কাঠামোগত এই সংস্কারটি চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সংস্কার বিষয়টি কিন্তু এসছে আমাদের কাছ থেকেই, এবং গত 2.5 বছর 3 বছর আগে থেকেই আমাদের এই সংস্কার প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল। এর আগে আমাদের 27 দফা সংস্কারের একটা প্রস্তাব ছিল। তারপরে এটা আমাদের যুগপৎ আন্দোলনের যে নেতারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে 31 দফা একটা সংস্কার প্রস্তাব আমরা রেখেছি জাতির জন্য, যাতে করে এই ফেসিস্ট যাতে সরকার আর গড়ে না ওঠে। এই সংস্কারের মাধ্যমে যাতে করে একটা দেশ সুন্দরভাবে সব কিছু একটা ইন অর্ডার চলে। এই যে আউট অফ অর্ডার আপনার ফেসিস্ট গভর্নমেন্ট, যে শেখ হাসিনার সরকার যেভাবে লুটপাট লুটতারাজ এবং যেখানে যা ইচ্ছে তাই যে কোনো সংস্থাকে যেভাবে খবরদারি করা, সেগুলির যে নিয়ন্ত্রণে আনার জন্য প্রত্যেক বাধ্যবাধকতাগুলি এবং সংস্কারগুলি যা যা দরকার সেগুলি কিন্তু প্রত্যেকটি আমাদের 31 দফায় আছে। এবং সেই 31 দফা নিয়ে আমরা মাঠে সকল জনগণকেও জানাচ্ছি, তাদের যদি কোনো রকমের ঐক্যমতের আপনার সৃষ্টির কোনো না থাকে, তাহলে তারাও কিন্তু সেখান থেকে জবাব দিচ্ছে যে আমাদের এটা চেঞ্জ করে দেন। তো এই বিষয় নিয়ে সংস্কার আমাদের প্রস্তাব দিয়েছি আমরা আমাদের বিভিন্ন এই সরকারের কাছে, এবং সরকারও কিন্তু সংস্কার কমিশন করেছেন অনেকগুলি বিভিন্ন সংস্কার কীভাবে করে এই দেশকে আবার যাতে এই গণতান্ত্রিক পন্থা যাতে নষ্ট না হয়, সেটার কারণে কিন্তু তারা এই প্রস্তাবগুলি দিচ্ছে। এই নিয়ে আলোচনা চলছে 3 দিন টানা, আপনি জানেন। এবং 3 দিন টানা আলোচনার মধ্যে আমাদের মধ্যে সংস্কারের যে প্রস্তাবগুলি, সরকারের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবের সঙ্গে খুব বেশি কিন্তু দূরত্ব নাই। দূরত্ব 2-1টি জায়গায় এটা হতেই পারে। এটা আপনি যেভাবে বললেন যে দলীয় কাঠামো থেকে, তা নয়, কিন্তু এটা আসলেই সকলের জন্য যাতে গ্রহণযোগ্য একটা বিষয় হয়। যেমন আজকে একটি বিষয় হয়েছে যে বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতি যিনি সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, যিনি জ্যেষ্ঠ থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। কিন্তু আমরা বলেছি যে জ্যেষ্ঠ 3 জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। এটার কারণটা কি? এটা হতে পারে এমন যে একজন তো ধরেন বয়স্ক একজন লোক একটা অসুস্থ থাকতে পারে, তার নানান রকমের অসুবিধা থাকতে পারে, তিনি শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ ফিল করতে পারেন, বা তাকে দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যে আপনার সুনির্দিষ্ট যে আপনার বিচার আঙ্গিকে যা থাকা দরকার, যে রায়গুলি দেওয়া দরকার, সেই মেধাগুলি একটু থাকা দরকার। সেইভাবে চিন্তা ভাবনা করে 3 জনের একটা অপশন রাখা। ইট ডাজন্ট মিন দ্যাট সিনিয়র মোস্ট তিনি হবেন না, এই কথা কিন্তু বলা হয়নি। সিনিয়র মোস্টই হতে পারেন, এটার সঙ্গে কিন্তু খুব একটা বড় ধরনের যে পার্থক্য আমি মনে করি না। বরঞ্চ এটা অপশন থাকাটা ভালো আমি নিজে মনে করি আর কি। এবং আমার বিশ্বাস যে আমার সিনিয়র বড় ভাই সৌরভ ভাই তিনিও তাই মনে করবেন, আপনারাও তাই মনে করবেন, এবং দেশের মানুষও তাই মনে করবে যে একটা অপশন থাকা দরকার, যে এই 1 না হলে 2, 2 না হলে 3,
এটা তো গেল বিচার বিভাগ সংস্কারের বিষয়টা, কিছু সংবিধানে কিছু বিষয়, সংবিধানের বিষয়েও আমাদের সঙ্গে খুব একটা দ্বিমত হয়নি এখন পর্যন্ত। কোনো বিষয়ে তো বড় ধরনের দ্বিমত আমাদের হয়নি। আপনার সংবিধানে ওনারা প্রস্তাব করেছেন পরপর দুইবার আমাদের প্রধানমন্ত্রী যাতে না হয় একই ব্যক্তি, সে আমাদের প্রস্তাবও তাই রয়েছে। এবং পরপর দুইবার হওয়ার পরে ওনারা বলেছেন যে তৃতীয়বার যাতে না হয়। এবং তৃতীয়বার তো মাঝখানে গ্যাপ দিয়ে তৃতীয়বার হতে পারে, যদি তার সেই স্বাস্থ্য, সেই মানসিকতা, সেই শক্তি, সামর্থ্য, জ্ঞান এবং তিনি যদি দেশ পরিচালনা ভালো করেন, তিনি তৃতীয়বার হতে পারবেন না কেন? জনগণ যদি চায়। এটা তো গণতান্ত্রিক একটা পন্থাকে একবারে সুস্পষ্টকরণ করার জন্যই সংস্কারগুলি। সেই কারণে আমি মনে করি যে আমাদের সঙ্গে তাদের খুব বড় ধরনের যে একটা গ্যাপ, এটা কিন্তু নাই। সৌরভ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, যে 15 ফেব্রুয়ারি থেকে যে এই ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত তারা 15টি দলের সাথে প্রাথমিকভাবে সংলাপ প্রক্রিয়াটি শেষ করেছেন এবং যদি বলা হচ্ছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় ফেজে আলোচনা শুরু হবে। এখন পর্যন্ত যে অগ্রগতি, এই ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রম, আপনার মূল্যায়ন কি? কোন পথে আছে ঐক্য? কোন পথে ঐক্য আছে সেটা নির্ভর করবে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর উপর। তবে আলোচনায় গতি পেয়েছে। না হলে আমরা পরপর 3 দিন বিএনপির সাথে ঐক্যমত্য কমিশন বসেছে, অন্যান্য দলগুলোর সাথে বসেছে। 15টি দল বাংলাদেশে উল্লেখযোগ্য, যদি বলেন যে জনসমর্থনের ভিত্তিতে 15টি দল পাওয়া অত কঠিন। সুতরাং অন্যান্য দলের সাথেও বসবে। এখন চাওয়া পাওয়ার হিসেব নিকাশ, এখানে মিল হতে হবে, অথবা একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছতে হবে, যার ভিত্তিতে একটি নির্বাচন হবে। আমি মনে করি যে ব্যক্তি ধরে নয়, কাঠামোগত সংস্কারটাই মৌলিক জরুরি। কাঠামোগত সংস্কার মানে প্রথমত হচ্ছে যে ব্যবস্থা স্বৈরতন্ত্রের জন্ম দেয়, সেই ব্যবস্থা কিভাবে দুর্বল করা যায় সেই ব্যবস্থাকে, আর যে ব্যবস্থা গণতন্ত্রের ভিত শক্তিশালী করে সেই ব্যবস্থাকে শক্তিশালী করা, জোরদার করা। আর গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। কিন্তু আমরা 53 বছরের 54 বছরের আমাদের অভিজ্ঞতা হচ্ছে একসঙ্গে চলতে চাইনি। যখন যে দল ক্ষমতায় এসেছে, যে কোনোভাবেই হোক, সামরিক বাহিনীর মাধ্যমে হোক, নির্বাচন করে হোক, তারা তাদের মতোই রাষ্ট্র পরিচালনা করেছে, অন্য কারো কথা শোনেনি। আবার বিরোধী দল তখন কি করেছে? রাজপথের সমাধান চেয়েছে। মানে আমরা নির্বাচিত স্বৈরতন্ত্র দেখেছি, আবার স্বৈরতান্ত্রিক বিরোধী দলও দেখেছি। সেটা এই অর্থে যে আপনি দেখুন, রাজপথে মীমাংসা কি গণতন্ত্রের ভাষা? গণতন্ত্রের হওয়া উচিত না। যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে কিন্তু গণ অভ্যুত্থান হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থান করতে হয় যে দেশে। তার অর্থ যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি চলিনি, এবং একবার না তো একাধিকবার। আপনি যদি 90-এর গণ অভ্যুত্থান, তারপর 2007-08 তো আরেকটা আন্দোলন হয়েছে। কারণ ওই সরকার এসেছিল কিন্তু মানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে থাকবে সেই অভিপ্রায় নিয়ে, কিন্তু বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা তখন ছিল। এখনও কেউ মনে করে, এবং বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতিতেও, যে এই ধরনের একটা আশঙ্কা আছে। তাই আমি মনে করি যে এই জাতীয় ঐক্যমত্য কমিশন যত দ্রুত আলোচনাটা শেষ করে একটা সনদ বলি বা ঐক্যমত্য বলি, একটা ঘোষণা বলি, এই ঘোষণাটা দিলে তারপর নির্বাচনের তারিখ ঠিক হবে, কিভাবে হবে। আপনি শুরুতে বলছিলেন যে আলোচনার গতি পেয়েছে। বিএনপির সাথে টানা 3 দিন আলোচনা করলো, একদিন পর পর আসে 3 দিন। বিএনপির কি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা? না, এটা কারণ গুরুত্ব অগুরুত্বের বিষয় না। বিষয় হচ্ছে যার সাথে বিরোধ বেশি, মানে ব্যবধান বেশি, সেই ব্যবধান ঘোচানোর জন্য, সেই ব্যবধান কাছাকাছি আনার জন্য বেশি আলোচনা করতে হচ্ছে। অন্য দলের সাথে হয়তো কম। এখন মূল বিষয়কে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। সুতরাং যাই করি, আলোচনার তার লক্ষ্য কিন্তু নির্বাচন, আর নির্বাচন সুষ্ঠু হতে হবে। সুষ্ঠু হওয়া মানে কিন্তু শুধু দৃশ্যত সুষ্ঠু না,
টেকসই সুষ্ঠু যেটা বলে যে অর্থাৎ প্রতিটা নাগরিক তার মত প্রকাশ করতে পারবে, তার রায় দিতে পারবে, প্রতিটি নাগরিক স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। কারণ আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগের সময় 3টি নির্বাচন করেছে বিরোধী দলকে বাদ দিয়ে, বা কোনোটায় নির্বাচনে গেলেও ভোটাধিকার জনগণ পায়নি। প্রথমত হচ্ছে, প্রথম সংস্কার হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে যে ভবিষ্যতে কেউ যাতে জনগণের এই অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেটি নিশ্চিত করা। তৃতীয় হচ্ছে যে অর্থনৈতিক ভিত যদি শক্ত না হয়, অর্থনৈতিক গণতন্ত্র যদি না হয়, তাহলে রাজনৈতিক গণতন্ত্র টিকবে না। কারণ আমরা যে এই যে মানে প্রধানমন্ত্রী কবার থাকবে, সংসদ নেত্রী এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একজন হবেন কিনা, বা দলীয় প্রধানমন্ত্রী হবেন কিনা, এসব নিয়ে তর্ক করছি। সাধারণ মানুষের চাওয়া কী? সাধারণ মানুষের মৌলিক যে তার চাহিদা, তার যে মৌলিক অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি নিশ্চিত না করতে পারে, রাষ্ট্র যদি নিশ্চিত না করতে পারে, সেই রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। সুতরাং আমাদের ভাবতে হবে যে শতভাগ মানুষের অধিকার। মিলাদ ভাই, আপনার কাছে আসি আবার ফিরে। আপনি বলছিলেন যে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিএনপির প্রস্তাবনায় খুব বেশি দ্বিমত নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংবিধানের একটি মৌলিক বিষয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ কয় মেয়াদ হবে সর্বোচ্চ। বিএনপির ইনিশিয়াল প্রস্তাব ছিল যে ঐকমত্য কমিশনের ইনিশিয়াল প্রস্তাব ছিল যে 2 মেয়াদের বেশি একজন জীবদ্দশায় হতে পারবেন না, কিন্তু বিএনপি চেয়েছিল যে পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে আবার হতে পারবে। কিন্তু পরে সংস্কার কমিশনের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের তরফ থেকে যে গ্যাপ দিয়ে সর্বোচ্চ 3 বার হতে পারবে। এই বিষয়ে বিএনপির অবস্থানটা কি? এখন পর্যন্ত আসলে বিষয়টি ক্লিয়ার করা হয়নি আপনাদের দলের পক্ষ থেকে। আমার মনে হয় যেহেতু আলোচনা চলছে, আরও তো আলোচনা সম্ভবত হবে, এবং সংস্কার যে প্রসঙ্গটি বললেন আপনি আর কি, যে এখানে আরও অনেক বিষয় আছে। পরপর 2 বার প্রধানমন্ত্রী হবেন না, এটা তো আমাদের প্রস্তাবে ছিলই, এবং পরপর 2 বারের বেশি না, পরপর 2 বার মানে কনজিকিউটিভ টাইম আর কি, মানে পরপর 2 বার হতে পারবেন, মাঝখানে গ্যাপ দেওয়া হয়তো 3য় বার তিনি হতে পারবেন। এখন 3 বার বা তার বেশি হতে পারবে, হ্যাঁ 3 বার বা 4 বার, আরো 2 বার হয়তো হতে পারবেন, কিন্তু 4 বার 5 বার হতে পারবেন না আর কি। 5 বারের সময় গ্যাপ দিতে হবে, মানে এরকম প্রস্তাব ছিল আমাদের আর কি। না, কিন্তু ঐকমত্য কমিশনের এখনকার যে প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ 3 বার, সর্বোচ্চ 3 বার, সর্বোচ্চ 3 বার। আসলে 3 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতেও পারবে না, কারণ 20 বছর একটা প্রধানমন্ত্রী, আপনার যদি একটা লোকের বয়স 60 বছর হয়, আপনি ধরেন নর্মালি ধরেন আর কি, এগুলি নিয়ে মানে আলোচনা, এটা কালক্ষেপণ আর কি। আপনার 2 বার পরপর যদি একটা প্রধানমন্ত্রী হয়, একটা লোক 60 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী হয়, তিনি 70 বছর বয়স পর্যন্ত যদি 2 বারই হয়, যদি সব মানে জনগণ যদি তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেন, তিনি 2 বার থাকলেন। তারপরে একবার যদি বন্ধ থাকেন, তাহলে 5 বছর আরও থাকবেন বন্ধ। তারপরে আপনার গিয়ে যদি 3য় বার হন, যে সংস্কার কমিশন যেভাবে আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, সেটা যদি আমরা মেনে নেই 80 বছর, তা 80 বছর পরে আর প্রধানমন্ত্রী হওয়ার কোনো যুক্তিকতাও নাই। আমি মনে করি এটা আমার দল হয়তো মেনেও নিতে পারে, এবং দল ভালো বুঝবেন। আমি তো আর এটাকে অ্যাবসলিউটলি একা কোনো সিদ্ধান্তের কথা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা যে এটা খুব বড় ফারাক নয়, হয়তো মেনেও যেতে পারে। এছাড়াও অনেকগুলি বিষয় নিয়ে তো আলোচনা হয়েছে, যেমন ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করে আপনার আজকেই আলোচনা হয়েছে যে সাম্য, সামাজিক মর্যাদা, আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা আমাদের। আপনারা পঞ্চম সংশোধনীতে ফেরত যেতে চান, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এই বিষয়টা অন্তর্ভুক্ত ছিল পঞ্চম সংশোধনীতে। থাকবে, সেটা থাকতে অসুবিধা নাই তো। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা তো দরকার। আল্লাহর উপর আস্থা না রাখলে আপনার এখন হাসি পাচ্ছে আর কি। আল্লাহর উপর আস্থা রেখেই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে আর কি, বুঝছেন না? শেখ হাসিনা যেভাবে আপনার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, ইভেন কি আপনাদের টেলিভিশনগুলিকে কন্ট্রোল করা হতো, আপনার প্রত্যেকটি জায়গায়। আপনারা পঞ্চদশ সংশোধনের আগের অবস্থা ফিরতে চান, পঞ্চম সংশোধনীতে ফিরতে চান, কিন্তু অষ্টম সংশোধনের বিষয়ে তো আপনার আবার আপত্তি আছে, ওইটা আবার রেখে দেওয়ার পক্ষে আপনারা। আমাদের এখানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল। না, আমাদের এখানে এগুলি তো আলোচনা চলছে,
এই আলোচনার প্রেক্ষিতে একটা ঐক্যমত সৃষ্টি হবে, এটার একটা সারসংক্ষেপ বেরোবে এবং সারসংক্ষেপে একটা ফাইনাল রেজলিউশন তো হবে এবং এই সবগুলি কিন্তু এগুলো আলোচনা হচ্ছে। সেগুলি যেগুলি যদি আপনি কনফার্মও করেন তবুও কিন্তু রেটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে, ইলেক্টেড পার্লামেন্টে। আপনার একটা ভোট হবে, গণতান্ত্রিক একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত ঐক্যমতের যে আপনার ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলি নিলেন সেই সিদ্ধান্তগুলিকে রেটিফাই করতে হবে বাই দ্য পার্লামেন্ট, তাহলেই রেটিফিকেশন হবে। এমনকি দেখেন, আমি একটা এই প্রসঙ্গের বাইরে একটু বাইরে আর কি যে কথা বলি, এখনকার যে সরকার আছে অন্তর্বর্তী সরকার, আমাদের ডক্টর ইউনূস, তিনি তো সারা পৃথিবীব্যাপী সমাদৃত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে এবং তিনি সবার কাছে সমাদৃত এবং তার কাছে কোনো ভাওতাবাজি, কোনো মিথ্যা কোনো কিছু পাবেন না। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্যগুলি দিচ্ছেন আপনারা শুনছেন এবং এটা তো আপনাদের শুনেও তো মানুষকে এটা জাজ করা যায় যে তিনি কতগুলি লোককে আমাদের বহিষ্কার করেছেন যারা একটু ছোটোখাটো অপকর্মে লিপ্ত ছিলেন, বড় অপকর্মে লিপ্ত ছিলেন, সবাইকে বহিষ্কার করা হয়েছে। তার মানে তিনি যে পুরা সংস্কার চান, দেশের নয় শুধু দলেরও সংস্কার চান, সেটা কিন্তু তার বক্তব্যে এগুলি প্রকাশিত হয়। তো এই বিষয়গুলি আপনার চিন্তা ভাবনা করে এই সরকারের উচিত যে একটা খুব তাড়াতাড়ি এই ঐক্যমত সৃষ্টি করে একটা নির্বাচন দেওয়া। একটা নির্বাচনের জন্য মানুষ 18 বছর থেকে অপেক্ষা করছে। মানুষ তো নিজের ভোটটা নিজে দিতে চায়। এই ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তো আন্দোলনগুলি ছিল এবং সেটার থেকে না পরে স্ফুলিঙ্গ হলো এবং সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমরা এগিয়ে গিয়েছি জন্য শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতনের প্রেক্ষিতে আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীন মুক্ত বাতাসে আমরা ঘুরছি, কিন্তু স্বস্তিতে কেউ নাই। স্বস্তিতে এই জন্য নাই যে কোনো কিছুই ঠিকমতো যেন চলছে না, সেটা সোহরাব ভাই খুব ভালোভাবে বলতে পারবেন। আমাদের কোনো প্রশাসন ঠিকমতো চলছে না, কোনো এই যে দেখেন ইভেন ব্যবসায়ীদের কথা যদি আমি বলি, ব্যবসায় আপনার যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া হয় টেন্ডারগুলির, এই যে ডেভেলপমেন্টের ওয়ার্কগুলির, সেগুলি পূর্বের অভিজ্ঞতা না থাকলে আপনি কোনো টেন্ডার করতে পারবেন না। তাহলে এই 17 বছরে যারা আপনার টেন্ডার করে নাই বা কাজ করে নাই তারা কিভাবে কাজগুলি করবে? সেগুলিও তো একটা সংস্কার দরকার ছিল। সেই সংস্কারটা খুবই দরকার ছিল যে আপনার অন্তপক্ষে একটা কমিশন করা যে কোন কোন কোম্পানিগুলি অলিগার ছিল, যারা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, ওই সরকারের সঙ্গে মদত ছিল, তারা তাদের পুনরায় যাতে কাজকর্ম দিয়ে তাদেরকে আবার পুনর্বাসিত করে, তাদের যে একটা মানুষের কিন্তু চরিত্র থাকে, চরিত্র কিন্তু তাড়াতাড়ি বদলায় না। মানে একটা মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে সেটাকে ফিরে আসতে গেলে অনেক সময় লাগে। সেই জন্য যারা এই কাজগুলি করতে পারে নাই তাদের জন্য একটা স্কোপ রাখা দরকার ছিল এই সরকারের, যে যারা এই 17 বছর কোয়ালিফাইড হয়েও তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের জন্য একটা স্কোপ রাখা দরকার ছিল, সেটাও কিন্তু রাখে নাই। সেগুলি এই সরকারের অনেকগুলি ভুল আছে এবং যেহেতু রাজনৈতিক সরকার নয় আমরা ভুলও বলবো না এবং তারা হয়তো চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা এমনভাবে আন্তরিকভাবে করা উচিত যে চেষ্টার মাধ্যমে বাংলাদেশের মানুষের অন্তরের যে আকুতি, যে একটা নিজের ভোটটা প্রদান করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গঠন করব এবং সেই সরকারে এই সংস্কারগুলিও থাকবে। এমন না যে আমরা একটা সরকার গঠন করলাম হয়ে গেল, এই যে সংস্কারগুলি হবে সেগুলির ঐক্যমত হবে, সেটা একটা চার্টারের মতো একটা সবাই মিলে 15টি দল হোক 20টি দল হোক, যে দলগুলি প্রমিনেন্ট তাদের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হলো, তারপরে সেগুলি যারা পার্লামেন্টে লিড করবে, যারা সরকার গঠন করবে এবং মেজরিটি থাকবে তারা সেটাকে রেটিফাই করবে। এবং রেটিফাই না করলে কি হবে, ধরেন এখন যদি এই যে আওয়ামী লীগের কিছু কিছু ইভেন উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগ এখন পরশু দিন একটা হলো, তারপরে আপনার আওয়ামী লীগের লোকরা যেভাবে হঠাৎ করে মিছিল বের করছে, তাদেরকে সুযোগ দেওয়া, তাদের প্রচুর টাকা, এই টাকা দিয়ে যে আপনার এই বিশৃঙ্খলাকে সৃষ্টি করছে। আজকেও ছাত্রদের মধ্যে দুই কলেজের মধ্যে মারামারি রেগুলার যে এগুলো চলছে, এগুলি তো টাকা দিয়ে কেউ ইন্ধন যোগাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কিন্তু বলেছে এই সরকারকে সহায়তা দেওয়ার জন্য, সকলকে সহায়তা দেওয়ার জন্য। এখানে এমন এমন কতগুলি সেক্রেটারি আছে যারা অনেক অভিজ্ঞ, তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, তারা কাজ করছে, তাদেরকে যে পরবর্তী সরকারও কাজ করবে না তা কিন্তু নয়,
তাদেরকে নিয়ে পরবর্তী সরকারও কাজ করতে পারে। এবং এই কারণে আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা নির্বাচন আপনার দরকার। একটা নির্বাচন দিলে মিলিত ভাই, আমরা আলোচনা আবার ফিরবো। আমরা সংস্কার এবং ঐক্য প্রক্রিয়া কোন পথে এই নিয়ে আলোচনা করছিলাম। একটু সোহরাব ভাইয়ের কাছে যেতে চাই। বিএনপির যে নতুন প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, 3 বার সর্বোচ্চ প্রধানমন্ত্রীত্বের মেয়াদ থাকবে, এটা কি আসলে বিএনপি মেনে নেওয়া উচিত কিনা? কোন প্রস্তাবনাটাকে আপনি বেশি গ্রহণযোগ্য মনে করছেন, 2 বার না 3 বার? আগেই আমি বলি যে এটা ব্যক্তি ধরে, যেটি মিলাদ ভাই এক ধরনের ব্যাখ্যা করেছেন, কে কত বছর হলে পারবে পারবে না, ব্যক্তি ধরে সমাধান খোঁজা উচিত নয়। সমাধান খোঁজা উচিত কাঠামোগত। হ্যাঁ, আর বাংলাদেশের, আমরা তো বললাম 53 বছরের রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, পরপর 3 বার বা 2 বারও মানে সিটিং প্রধানমন্ত্রী পরবর্তীকালে আবার প্রধানমন্ত্রী হয়েছেন, এই উদাহরণ নেই। মানে এই উদাহরণ আছে যদি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে নেই আপনি, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন, এটা 14 সালের পর হয়েছে, যেটাকে তো সবাই বলছে এটা নির্বাচনই হয়নি। তো সুতরাং মাথায় রাখতে হবে, সংস্কারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওই কথাটি, যে 5 বছর পর একই ব্যক্তি আবার জনগণের রায় নিয়ে ওই পদে বসতে পারবেন। হ্যাঁ, ধরে নিলাম একবার বসতে পারবেন, কারণ 2 বারের ব্যাপারে তো কেউ আপত্তি করেনি। 3য়বার বা 4থবার এরকম পারবেন, এটি খুব কঠিন। তাহলে যেটা হবে যে গত আওয়ামী লীগ সরকারের 15 বছর যা হয়েছে, আমরা ওদিক থেকে বেরিয়ে আসতে চাই না। টানা 3 মেয়াদের কথা বলা হয়নি, যে গ্যাপ দিয়ে সে আবার পরের মেয়াদে। গ্যাপ দিয়ে কি হবে, এটা যেমন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই পদ্ধতি আছে। আবার ব্রিটেনে এটা নাই। ব্রিটেনে 4 বার 5 বার, যে যতবার এই যে মার্গারেট থ্যাচার 3 বার না 4 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন এটি হচ্ছে কি, আমরা তো গণতান্ত্রিক ভিতটা শক্তিশালী হলে, এবং গণতন্ত্রটা শুধু সরকারের নয়, এটি কিন্তু আমাদের বুঝতে হবে, বা সরকারি দলের নয়। গণতন্ত্র হচ্ছে সরকারি বিরোধী মিলে হচ্ছে গণতন্ত্র, এবং সেখানে বিরোধী দলের জনগণের প্রতিনিধিত্ব করে, সরকারি দলও প্রতিনিধিত্ব করে। আর না হলে আপনি দেখুন যে গণতন্ত্র, এর মধ্যেও কোনো আলোচনায় আসছিল যে ধরুন যে দল সংখ্যাগরিষ্ঠ সেই দলই তো সরকার গঠন করে। আমাদের দেশে 51 ব্যতিক্রম ছাড়া 51 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, মানে ভোট 51, কাস্টিং ভোটের 51 নিয়ে খুব কম সরকারি হয়েছে। 51 হয়ই নাই, কারণ মোট ভোটের সর্বোচ্চ পেয়েছে বোধহয় 47 জাতীয় নির্বাচনে। সুতরাং ধরেন 30% পেয়েও কিন্তু সংখ্যাগরিষ্ঠ হতে পারে, 34% পেয়ে মোদি 2/3 আসনেরও বেশি পেয়েছে। সুতরাং দেখতে হবে যে প্রতিনিধিত্ব করছে কত ভাগ মানুষের। আর গণতন্ত্র মানে জবাবদিহি, গণতন্ত্র মানে স্বচ্ছতা, গণতন্ত্র মানে জনগণের জন্য কিছু করা। এই মানসিকতা থাকলে এগুলো কিন্তু বড় সমস্যা নয়। ধরেন 3 বার হলো না, বিএনপি মেনে নিল 2 বারই, তাতে আমি মনে করি না যে বিএনপির কোনো ক্ষতি হবে। আবার 3 বার মানলেই কাঠামোটা ভেঙে যাবে, তাও নয়। কথা হচ্ছে আমরা কোথায় যেতে চাই, লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যে সমস্যা আছে। যেমন ধরেন মৌলনীতি, আমি তো মনে করি বিএনপি তো একটা আধুনিক দল, একটা মানে কী বলে আধুনিক রাষ্ট্র করতে চায়। তা আধুনিক রাষ্ট্র করলে কিন্তু আধুনিক প্রত্যয় থাকতে হবে, আধুনিক কী বলে মানসিকতা থাকতে হবে। সেখানে গণতন্ত্র অপরিহার্য, শোষণ মানে কি বলে না, শোষণহীন সমাজও অপরিহার্য। কারণ বাংলাদেশের মতো সমাজে আপনি শোষণ করে কি হবে, 10 জন মানুষ 10 জনের জন্য 10 জনের জন্য গণতন্ত্র হবে, 90% মানুষ নিচে পড়ে থাকবে। অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের বাস্তবতায় জরুরি, বা উপমহাদেশে বাস্তবতায় জরুরি। ভারতে কি হচ্ছে আমরা দেখছি, ধর্মনিরপেক্ষতা আছে বলে তারপরেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ওই অর্থে আপনি কোনো ধর্মের বিরুদ্ধে যাওয়া নয়, আবার একই সঙ্গে আপনি রাষ্ট্রধর্ম রাখবেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিবেন, এটা কিন্তু সবিরোধিতা। এটা হচ্ছে আপনি কাউকে বঞ্চিত করছেন, কাউকে বিশেষ সুবিধা দিচ্ছেন। এবং এই এরশাদ সাহেব, আপনি যেহেতু 8ম সংশোধনী তুলেছেন, এরশাদ সাহেব যখন এটি করে তখন আওয়ামী লীগ, বিএনপি সব দল কিন্তু এর বিরোধিতা করেছে। আর এটি এমন সংসদে হয়েছে যে সংসদে বিরোধী দল কেউ পরে সংশোধনের সাহস করেনি। এটা হচ্ছে সুবিধাবাদ, এটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ। আমাদের বোধহয় কোনো ক্ষেত্রে রাজনৈতিক সুবিধাবাদ থেকে বেরিয়ে আসতে হবে।
যদি আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমি কিন্তু এখানে এই সংবিধান সংস্কার কমিশনও কিন্তু আপোষ করেছে, তারা কিন্তু রাষ্ট্রধর্ম বাতিলের সুপারিশ করেনি। সুতরাং বিএনপির জন্য সুবিধা হয়েছে, বিএনপিকে এটা বলতে হয়নি যে এটি বাতিল করতে হবে বা এটা রাখতে হবে। আবার একই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছে। ধর্মনিরপেক্ষতা আল্লাহর কি বলে ওই যে সংশোধনী, পঞ্চম সংশোধনীতে যা ছিল তাতে সংবিধানের মৌলিক কাঠামো, রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে ভোটের রাজনীতি। বিসমিল্লাহ বলেন বা আল্লাহর উপর পূর্ণ আস্থা বলেন, এটা ভোটের রাজনীতি। তা আমার মনে হচ্ছে যে 53 বছর পর ভোটের রাজনীতিতে এই ধর্ম ব্যবহারের প্রয়োজন নেই। আমরা তো বলি যে যারা ধর্মীয় দল, এটা বিএনপিও বলে, আওয়ামী লীগও বলে, অন্য দলও বলে, বামরা তো বলেই যে যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তারা তো মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষকে অন্ধকার দিকে নিয়ে যেতে চায়। সেখানে আধুনিক যে রাজনৈতিক দলগুলো তারা কেন ধর্মকে পুঁজি করবে, এটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আপনি এই যে কাঠামোগত যে কথাটি বললেন, এখন ধরেন আমার এ ব্যাপার খোলাখুলি যে তিনবার হলেই অশুদ্ধ হয়ে যাবে বা দুবার হলেই এটা মানে কি বলে নিখুঁত হবে তা নয়। কথা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে যে দায়িত্ব পালন করবেন তাতে দলীয় কোনো প্রভাব থাকবে না। এখন ইতিমধ্যে যেমন কথা হচ্ছে এনসিপি এবং বিএনপির মধ্যে, বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে এনসিপি প্রশাসনের সমস্ত জায়গায় হস্তক্ষেপ করছে, প্রভাব সৃষ্টি করেছে, এবং আমরা তো দেখলাম যে এনসিপির একজন নেতাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। আবার এনসিপি বলছে যে বিএনপি প্রভাবিত করেছে। এখন এইখানে কিন্তু মৌলিক প্রশ্ন, তার মানে প্রভাবিত করা যায়, আর যেখানে প্রভাবিত করা যায় সেখানে গণতন্ত্র টিকবে না, গণতন্ত্র টেকসই হবে না। কারণ আপনি ধরে নিচ্ছেন হয় আমার পক্ষে থাকবে না হলে অন্যের পক্ষে থাকবে। এটা যদি ধরেন ভারতে আমাদের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি ভারতে অর্থনৈতিক পরিস্থিতিও ভারত থেকে খুব ভিন্ন নয়। আমাদের চেয়েও গরিব মানুষ আছে সেখানে, হ্যাঁ তারা বড় অর্থনীতি বলে হয়তো কিছু সুবিধা আছে, কিন্তু দেখুন সেখানে এই যে আমলাতন্ত্রকে কেউ প্রভাবিত করার চেষ্টা করে না। এই কারণেই আমরা দেখি পশ্চিমবঙ্গে সেখানকার জনগণ পশ্চিমবঙ্গে কেন্দ্রের প্রচণ্ড বিরোধী সেই দলকে নির্বাচিত করে আনে। আমাদের এরকম একটি কাঠামো তৈরি করতে হবে, এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে যে প্রশাসন, পুলিশ, এটাই তো সব দল বিরোধী দলে থাকতে, এখন তো আর সরকারি দল বিরোধী না, আর্মির উপর নির্ভর করে কেন বলে যে আর্মি নিয়োগ করতে হবে, নির্বাচনের সময় সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এই কথাটা বলার অর্থ সেনাবাহিনীর নিরপেক্ষভাবে কাজ করবে। তা আমরা যদি এরকম সংস্কৃতি তৈরি করতে পারি, পুলিশই যথেষ্ট, প্রশাসন কোনো পক্ষে এপক্ষে ওপক্ষে কোনো পক্ষে যাবে না, তার দায়িত্বটা পালন করবে এবং পক্ষে গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি পাবে। সৌরভ ভাই আবার ফিরছি আপনার কাছে। মিলাদ ভাই আপনার কাছে যেতে চাই আবার। প্রধানমন্ত্রী একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না। ঐকমত্য কমিশনের এই প্রস্তাবের সাথে বিএনপি একমত হতে পারছে না। বিএনপি কেন একমত নয় এই বিষয়টার সাথে? আচ্ছা, কেনই বা একমত হবে? আমার প্রশ্নটা এটা আর কি। আপনার ধরেন দলীয় প্রধান এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মানে চেয়ারম্যান হিসেবে দলীয় প্রধান। ধরেন যদি বাংলাদেশের জনগণ আমাদের বিএনপিকে ভোট দেন, তিনি তো দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং যিনি প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু সংসদ নেতা হন। এটা রেওয়াজ। সংসদ নেতা সবার জন্য, শুধু দলীয় এমপিদের জন্য না, সকল সংসদ সদস্য যারা। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে কিন্তু দেখেছি কংগ্রেসের সোনিয়া গান্ধী দলের প্রধান ছিলেন, কিন্তু মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন। না, সেটা তো হলো পরের কথা আর কি। এখন ধরেন যদি আল্লাহর রহমতে ম্যাডামের শরীর যদি ভালো থাকে, এটা আমার কথাই বলছি আর কি, আমার দলের কথা বলছি, ম্যাডাম যদি চেয়ারম্যান থাকেন বা তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এগুলি কিন্তু খুব বড় ম্যাটার না। কিন্তু ম্যাটারগুলি হলো উনি যে সৌরভ ভাই যে কথাটা বললেন যে আপনার ইন্ডিয়াতে যেমন ইয়েকে আপনার ব্যুরোক্রেসিকে আপনাকে নাড়াতে পারে না। ইভেন কি নির্বাচন কমিশন কত শক্ত,
আপনার যত যাই করেন নির্বাচন কমিশনকে কিছু করতে পারবেন না। নির্বাচন কমিশনকে নিয়ে প্রচণ্ড শক্তিশালী করার জন্য আপনি একটা সংস্কার প্রস্তাব দেন। নির্বাচন কমিশন যদি প্রচণ্ড শক্তিশালী হয় তাহলে এখানে আপনার ম্যানিপুলেশন করা একটু অসুবিধা, যদি তারা স্বচ্ছভাবে কাজ করে আর কি। আর যে কথাটা উনি বললেন যে আর্মি ডিপ্লয়মেন্ট এখন লাগবে, কারণ একটা রাফ জিনিস থেকে, একটা পচা জিনিস থেকে আপনি ফাইনেস্ট কোনো কিছুতে যেতে হলে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয় আর কি। আমাদের এই কালচারটা নাই। আমাদের এই যে এই 15 বছর 17 বছরে বিগত সরকার যেভাবে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে এবং দলীয়করণ এমনভাবে করেছে, এগুলিকে আস্তে আস্তে একটু শুদ্ধিকরণ করতে হলে আপনাকে একটু ধৈর্য শক্তি লাগবে। ধৈর্য দিয়ে আপনার আস্তে আস্তে মানসিকতাকে টেস্ট করতে হবে। করে আপনি কি হবে, আপনি ধরেন অনেকেই কিন্তু বলে এখন আল্লাহ বিএনপি আসলেও তো এরকম করবে, আওয়ামী লীগের মতো করবে। ভাই, বিএনপি তো 17 বছর কষ্ট করেছে। বিএনপি এবার আসলে কি করবে যে আপনি দেখেন, যদি দেখেন আপনি 2 বছরের মাথায় তো নামাই দিতে পারেন, আপনি 1 বছরের মাথায় তো নামাই দিতে পারেন। আর এই আন্দোলন এই আপনার শেখ হাসিনার পতনের 45 মিনিট লাগছে তা চলে যেতে। তো আপনার এটা নির্ভর করবে আপনার যে সংস্কার মনোভাব, আপনি যেভাবে দেশ পরিচালনা করতে চান, আপনি যে আদর্শে মানুষকে মৌলিক অধিকারগুলি দিতে চান সেগুলি আপনি দিচ্ছেন কিনা। যদি দেন তাহলে ডেফিনেটলি আপনি থাকবেন, না দিলে মানুষ আবার আপনাদেরকে সরাই দিবে। তাতে করে আপনার হবে কি, এই সরকারের জন্য একটা সুবিধা হবে যে সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। ফেসিবাদকে দূরীকরণের পরে হঠাৎ করে একটা সরকার গঠন করা যায় না, একটা সময়ও লাগে। আর যে সমস্ত ভঙ্গুর অবস্থাগুলি ছিল সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারগুলি মৌলিক সংস্কারগুলি করে সে একটা নির্বাচন দেওয়া দরকার। আমি আর হয়তো সময় পাবো না, এই জন্য বলছি আর কি। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিই। তিনি কিন্তু তার কথার মধ্যে কিন্তু এরকম বলে নাই যে আমি অনেক দিন থেকে এই থাকতে চাই। ওনার অনেকগুলি ইন্টারভিউ উনি বলেছেন, ভাই আমার তো কাজ এটা না, আমাকে রেখেছেন শুধুমাত্র কোনো মতে রক্ষণ করে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। তার কথার বহিঃপ্রকাশ কিন্তু এই ছিল। তিনিও চান না, তাকে আমি ধন্যবাদ দিই। তিনি মানে বাংলাদেশের গর্ব, সারা পৃথিবীতে সমাদৃত। তার মুখে থেকে তো কোনো সময় আসে নাই যে আমার 5 বছর থাকতে হবে, আমার 10 বছর থাকতে হবে। এবং সেদিনও একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে 111-এর সময় আমার বাসায় আর্মিরা বসেছিল, আমাকে বলেছে যে আপনি কালকে আপনি রাজি হন। আমার পরের দিন এসেছে রাজি হন। আমি তো 5 বছর 10 বছর এরকম কোনো কথা বলিনি, আমি রাজি হই। ওনার সব বক্তব্য একই সময়সীমা উনি বলছেন, একই মানে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। হ্যাঁ, ওনাকে ধন্যবাদ দিই আমি। আচ্ছা, এবং চিফ অফ আর্মি স্টাফকে আপনারা যাই বলেন না, তাকে তার কথা আনেন না। তিনি কিন্তু দেশকে আপনার বিরাট সংঘাত থেকে আমি মনে করি উনি বাঁচিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি আমার পাশের এলাকা শেরপুরের বাড়ি ওনার। তিনি স্বভাবগতভাবেই তিনি একটা সৎ লোক এবং তিনি কিন্তু খুবই চৌখুশভাবে এই আমাদের এই সরকারকে সহযোগিতা করতেছেন এবং কোনো রকমের ক্যাওয়াস কনফিউশন সৃষ্টি যাতে না হয় তিনি এটা ব্যক্তও করেছেন যে আমার তো কোনো ইচ্ছা নাই যে আমি অন্যান্য 111-এর সময় যেরকম একটা প্রভাব ছিল এরকম প্রভাবও কিন্তু দেখাচ্ছেন না। তিনিও চান যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই জন্য তিনি প্রথমেই বলেছিলেন যে 1 বছর থেকে 18 মাসের মধ্যে একটা ইলেকশন হবে এবং তিনি বলেছিলেন এটা নিশ্চয়ই তাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয় না, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি তো বারবারই বলছেন যে হ্যাঁ একটা কিছু কিছু সংস্কার দরকার, এগুলো সংস্কারগুলি হওয়ার পরে একটা রোডম্যাপ দেওয়ার পরে তিনি আসবেন, সুষ্ঠু রাজনীতি যাতে করতে পারেন এবং সেভাবে তিনিও কিন্তু প্রস্তুত। যে কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান থাকতে পারবেন না, বিএনপি প্রস্তাবের সাথে একমত না। আপনার কি মূল্যায়ন যে সাংবিধানিক স্বৈরতন্ত্রের যে কাঠামো থেকে আমরা বের হতে চাচ্ছি, বিএনপির এই অবস্থানে কি বিষয়টা আসলে আপনার কীভাবে দেখছেন? আমার মনে হয় একটু কঠিন। আমরা যেভাবে দেখি এর মধ্যে কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতা আছে, যে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি অমুকের প্রধানমন্ত্রী হবেন, বিএনপিও এক ব্যক্তি কেন্দ্র করে তার সংস্কার প্রস্তাবনা করে দিচ্ছে, অমুকের প্রধানমন্ত্রী হবেন, তাহলে তাকে দলের নেতৃত্ব দিতে হবে, তাকে সংসদের নেতৃত্ব দিতে হবে।
কিন্তু আমাদের রাজনৈতিক কাঠামো যদি এরকম তৈরি করা যেত যে বিএনপিতে দুইজন লোক থাকবে না, দুইজন লোক থাকতে পারে না যে একজন দলের নেতৃত্ব দিবেন আর একজন সংসদের নেতৃত্ব দিবেন বা সরকারের নেতৃত্ব দিবেন। অন্তত আমি মনে করি 3টি পদ, হ্যাঁ 3টি পদ একজনের থাকা উচিত না, এটা আমার ব্যক্তিগত মত। সর্বোচ্চ 2টি পদ থাকা উচিত। প্রধানমন্ত্রী আর সংসদ নেতা একজন হলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী সংসদ নেত্রী হতে পারে, দল তাহলে ভিন্ন অন্য হতে পারে। আবার ভারতে যে যে উদাহরণ দিলেন এটাও হতে পারে যে সংসদ নেতা। প্রথমত হচ্ছে আমরা সংসদ নেতা প্রধানমন্ত্রী এই বিভাজনটা করি না। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী আর সংসদ নেতার দায়িত্ব বোধহয় এক। এটা এই বিভাজন এটি বড় সমস্যা। উনি নির্বাহী প্রধান, একই সঙ্গে সংসদের প্রধান। তাই নির্বাহী প্রধানকে কিন্তু সংসদ নেতা জবাবদিহি আদায় করবে নির্বাহী প্রধানের কাছ থেকে। সমস্যা কিন্তু এখানে। এখন সংসদ নেতা যদি একই ব্যক্তি হন, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, তিনি কার কাছ থেকে জবাবদিহি আদায় করবেন? তখন তো অন্য মন্ত্রী, সংসদ সদস্য সবারই থাকবে যে ওনাকে কতটা খুশি করা যায় ওনার পক্ষে। আপনারা দেখছেন না 15 বছরের পার্লামেন্ট, তার আগেও। এবার মিলাদ ভাই বলছে একটু দ্বিমত করি, 15 বছর একসঙ্গে মানে একজন ব্যক্তি 15 বছর দেশ শাসন করেছে বলে স্বৈরতন্ত্রটা একটু পোক্ত হয়েছে। এর আগেও স্বৈরতন্ত্র ছিল, কিন্তু মানে আমরা সাচ্চা গণতন্ত্র কখনোই পাইনি কোনো সময়েই, এবং পেতে দেওয়াও হয়নি নানা রকম। হ্যাঁ, সেটি আমরা তো দেখেছি বিএনপির যে প্রথম জিয়াউর রহমানের সময় তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে না, সংসদেও বিদ্রোহ হয়েছে না, বা সাত্তার সাহেবের বিরুদ্ধে হয়েছে না। তার মানে হচ্ছে আমরা একসঙ্গে থাকতে চাই কি না। এবং আওয়ামী লীগের সময় তো হয়েছে, দল বিভাজন হয়েছে। আর দলেও আমি যে গুরুত্ব দেব প্রতিটি স্তরে, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে, মানে গোপন ভোটে নেতৃত্ব নির্বাচন করতে হবে যেই হোক। আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে মানতেই হবে যে এমনকি 3 জনও যদি হয় সেটাও কিন্তু গোপন ভোটে হতে হবে। আর আমরা এখনও অভ্যস্ত হইনি, ধরুন খালেদা জিয়া বা তারেক রহমান নেতৃত্বে নেই, কিন্তু তিনি তারপর দল করবেন, আরেকজন নেতা এসে যাকে ভোট দিবে তিনি ওই দল চালাবেন। এই দুইজন সমান্তরালে দল চালাবেন বা সরকার চালাবেন, এই মানসিকতা, এই সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি। এই সংস্কৃতি যেদিন গড়ে তুলতে পারবো সেদিনই সত্যিকার গণতন্ত্র হবে। মিল্লাত ভাই, 70 অনুচ্ছেদে, সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব এসেছে। আপনারাও কমিটমেন্ট করেছিলেন যে 70 অনুচ্ছেদের সংশোধন আনবেন, কিন্তু এখন পর্যন্ত যে বক্তব্যগুলো এসেছে প্রায় সব দলই অর্থ বিলের পাশাপাশি অনাস্থা প্রস্তাবের বিষয়ে একমত যে তারা এই বাইরে আসলে এই দুটোর বাইরে দলের বিপক্ষে ভোট দিতে পারবে। কিন্তু বিএনপি আরও 2টি বিষয় যুক্ত করেছে, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যুটির বাইরে, মানে এই 4টি বিষয়ের বাইরে দলের এমপিরা দলের বিপক্ষে ভোট দিতে পারবে। তাহলে সংশোধনীটা কি হলো? না, আগের চেয়ে তো চেঞ্জ হলো। আগে তো ভোট দিতে পারতো না, এখন তো 4টা বিষয়ে আপনার কথা বলতে পারতো না, এখন তো 4টা বিষয়ে কথা বলতে পারবে। এখন 70 অনুচ্ছেদের একটা বিষয়ও আছে। যেমন ধরেন আপনার আমাদের দেশ তো মাল্টিকালচারাল, মানে যদিও বাঙালি কিন্তু আমাদের মেন্টালিটি মাল্টিকালচারাল আমি বলবো আর কি। একবার কোন দিকে যায় আপনি জানেন আর কি। একবার মানে এই এখন তো আরও এআই এর যুগ হয়ে যে সমস্ত আপনার নিউজ পান, মানুষ 2 দিনেই কি হলো, আবার 3 দিনের মধ্যেই মানুষ অন্যরকম হয়ে যায়। তো এরকম আপনার 70 অনুচ্ছেদে হলো এমন ছিল যে আপনার ধরেন আপনার দলের বিপক্ষে ভোট দেন, দলের বিপক্ষে কথা বলেন, আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। এখন তো সেটা যাচ্ছে না। আপনার অ্যাটলিস্ট কনসিস্টিং অফ 5 মেম্বার অফ পার্লামেন্টস একসঙ্গে হয়ে একটা বেরিয়ে এসে একটা দল গঠন করতে পারবেন আপনি। এখন তো সুযোগটা থাকতেছে। তো কিছুটা পরিবর্তন তো আসছে এবং এটা আসা উচিত, এবং আমরা মনে করি যে এটার আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব যিনি আসবেন তিনি সেটা সমর্থন করবেন। সেগুলি কিন্তু সবগুলিই পাশ করতে হবে আপনার সংসদেই, এবং এ ব্যাপারে আলোচনা হতে পারে, আরো বিস্তর আলোচনা হতে পারে। আমার মতামত 70 অনুচ্ছেদের কিছু পরিবর্তন হওয়া দরকার। 70 অনুচ্ছেদে আমি মনে করি যে আমরা তো কি বলে
সংশোধন এবং ভ্রান্তির মধ্য দিয়ে এগোচ্ছে, গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই। মানে যে স্পিড থেকে এই সংশোধনের প্রস্তাবনাটা এসছে, এক যে হচ্ছে জবাবদিহির মধ্যে আওতায় আনা, সেটা কি হচ্ছে এই যে দলগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া আমি হচ্ছে? মনে করি যে বিএনপিও এখানে অনড় থাকা উচিত নয়, কারণ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং অর্থ বিল এটা হচ্ছে একটি সরকার টেকসই রাখার একটা প্রধান চাবিকাঠি। এই দুইটার ব্যাপারে যদি এই দুইটার ক্ষেত্রে যদি ভোট দেওয়ার অধিকার না থাকে, অন্য অন্য ক্ষেত্রে এটি আমি মনে করি যে বিএনপির আপত্তি করার কথা না। কারণ আমরা গণতান্ত্রিক সংস্কৃতিকে দেখি, আবার বাস্তবতা হচ্ছে এই দলের টিকিট নিয়ে এই দলের বিরুদ্ধে কজনই করতে যাইবে, কজন মানে ভোট দিতে যাইবে। সুতরাং সেটাও ব্যাপার। আমার মনে হয় মিল্লাত ভাইয়ের মনে থাকবে, মিল্লাত ভাইদের মধ্যে মানে বিএনপির নেতৃত্বের মধ্যে বোধহয় 30শে এপ্রিল কাজ করছে। 30শে এপ্রিল সেই জলিল সাহেবের যে ট্রাম্প কার্ড। তো ভবিষ্যতে আমার মনে হয় না যে আমরা যখন গণতন্ত্রের সামনের দিকে এগোচ্ছি সেই ট্রাম্প কার্ডের যুগ আবার আসবে। তখন কথা ছিল 100, মানে তখন রাজনৈতিক মহলে আলোচনা ছিল 100 এমপিকে বিএনপি থেকে ভাগিয়ে নিয়ে নতুন সরকার ফেলে দেওয়া। আমার মনে হয় সামনে এগোয়, সামনে দৃষ্টি দেয়। এটা নিয়ে একেবারে খুঁটিনাটি সব বিষয়েই ওরা 4টা বলছে, আমাদের 2টাই থাকতে হবে, বা 2টা বলছে আমাদের 4টা যোগ করতে হবে। আর জাতীয় নিরাপত্তার বিষয়টি কিন্তু এত অস্পষ্ট। হ্যাঁ, আপনি কোনটা নিরাপত্তা বলবেন? এই যে বিশেষ ক্ষমতা আইনে যে মডেলকে, হ্যাঁ, একজন দেশের একজন খ্যাতিমান মডেল, তাকে গ্রেপ্তার করা হলো কি বিশেষ ক্ষমতা আইন, যে আইনের গত 50 বছর ধরে যে আইনের নিন্দা করা হচ্ছে, সেই আইনে তাকে করা হলো। সোহরাব ভাই, মিল্লাত ভাই, আমাদের আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা ছোট উত্তর আশা করছি। সংসদের নারী আসন এবং উচ্চকক্ষের বিষয়ে বিএনপি একমত হয়েছে। নারী আসন 100 উন্নতি করার বিষয়ে তারা বিএনপি আপনাদের দলে একমত হয়েছে, কিন্তু সিদ্ধান্তটার ভার আসলে পরবর্তী যে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়ার জন্য তারা সংস্কার কমিশনে, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা দিয়েছে। বিএনপির এই নির্বাচনের পরে কেন বিএনপি যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়, নির্বাচনের আগে হলেই সমস্যাটা কি বা পরে হলে সমস্যাটা কি? নির্বাচনের আগে আপনি কোনো কিছুই করতে পারবেন না। যতগুলি সংস্কার প্রস্তাবই আপনি করতেছেন না কেন, যত কিছুই লেখালেখি করতেছেন না কেন, আপনি সংসদ ছাড়া কোনো কিছুই আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না, রেটিফাই করতে পারবেন না, কনফার্ম করতে পারবেন না। এটাই হলো ল, এবং সংবিধানও তাই বলে। এখন 100-100-র ব্যাপারে আমাদের কিন্তু আমরা রাজি হয়েছি, একমত হয়েছি যে 100 নারী আসন হবে, উচ্চকক্ষ 100 বিশিষ্ট হবে। সেগুলি তো আমাদের প্রস্তাব, সংস্কার প্রস্তাবে দেওয়া আছে। আমরা যদি এগুলি যদি না আমরা পালন করি, তাহলে আমাদেরকে মানুষ গ্রহণ করবে? এত সহজ তো নয়। মানুষ এখন অনেক অনেক মানে বিপ্লবী হয়েছে। মানুষ এখন চায় তাদের নিজস্ব মৌলিক অধিকারগুলি ফিরে পেতে চায়, তাদের গণতন্ত্র ফিরে পেতে চায়। তারা আপনি যা বলবেন তা করবেন না, তারপরে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে আপনার পক্ষেই থাকবে, এটা কিন্তু আর হবে না। এবং আপনি দেখেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই যে একটু আগে উনি বললেন যেটা, যে আসলে ওই সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক হওয়া কথা ঠিক না। দেশ বাংলাদেশ, আপনি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, উনিও বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ সবাই আমরা জানি। দেখেন, একটা নেতৃত্বে এখানে একটা বলিষ্ঠ লিডার ছাড়া এই প্রত্যেকটি সেক্টরগুলি ঠিক করা ইটস ভেরি টাফ। এই জিয়ার আদর্শ নিয়ে তিনি যদি চালাতে পারেন, আপনার প্রত্যেকটা সেক্টর ঠিক হয়ে যাবে। আপনার এটার মধ্যে বিশ্বাস রাখতে হবে, আপনার অন্তরের মধ্যে এই আস্থাটা আনতে হবে যে আমরা কেমন আস্থা রাখি না, যে যদি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যদি আমাদের বাংলাদেশে আমরা যদি তাকে সম্মানিত করে রাখি, তাহলে আমাদের দেশ উপকৃতই হবে। এটা তো আমাদের আস্থা, বিশ্বাস। কারণ সমস্ত পৃথিবী তাকে সম্মান করে, সমাদৃত তিনি। তো এরকম একটা বিশ্বাস আপনার থাকতে হবে, আপনাকে এটা জাজও করতে হবে। একটু জাজমেন্টটা করেন, একটু আমাদের এই 17 বছর 18 বছর ধরে যিনি দেশের বাইরে রয়েছেন এবং ওয়েস্টমিনিস্টার কালচারের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, তার যে এখন নীতি নৈতিকতা এবং তার যে
বলিষ্ঠ ভূমিকা আমাদের দলের প্রতি এবং আমাদের প্রতি যে আচরণ তার যে অ্যাকশন রিয়াকশন সেগুলি দেখে তো আপনারা বুঝতে পারেন যে একটা লোক যদি আল্লাহ তাআলা রহমত করেন তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেশটা কিন্তু ভালো হবে। আর আমরা চাই সবাই একসঙ্গে থেকে। আর এমনও কথা তিনি বলেছেন, তিনি কিন্তু বলেন নাই যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ পাই আমরা সরকার একাই গঠন করবো, তা কিন্তু না। আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। তার মানে এর ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হলো যে এই দেশ যেখানেই যে থাকুক না কেন 53 বছরে আমরা এখন এসে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটা পরিচালনা করব। এটাই হলো তার উদ্দেশ্য এবং আমাদের ধারণা এই উদ্দেশ্যটা যাতে আল্লাহ পূরণ করেন। সৌরভ ভাই, যে নারী আসন, তারপর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, এই বিষয়গুলো আসলে বিএনপি ক্ষমতায় গেলে তারা বাস্তবায়ন করবে, এই ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছে সংস্কার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায়। বিএনপির এই প্রতিশ্রুতিতে মানুষ আশ্বস্ত হচ্ছে বা স্টেক হোল্ডাররা আশ্বস্ত হবে? না, একটা যে জুলাই সনদ হওয়ার কথা তাতেই তো এই যে সব বিষয়ে ঐকমত্য, সেই ঐকমত্যের কথাগুলো আসা। তবে একটা ব্যাপারে আমি মিল্লাত ভাইয়ের সাথে দ্বিমত করব। যেমন দেখুন, গত 10 বছর বা একটু কম সময়, বিশেষ করে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তিনি তো জেলে থেকে রাজনীতি করতে পারেন না, এবং তখন ওই সরকার বা তৎকালীন আদালত তারেক রহমানের বক্তৃতা বিবৃতি প্রকাশের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর কিন্তু এখানে যে নেতৃত্ব ছিল মহাসচিব সহ, তারাই কিন্তু দলকে পুনর্গঠিত করেছে, পরিচালনা করেছে এবং ক্ষমতাসীনদের জেল জুলুম সহ্য করেছেন। সহ্য করেও তারা কিন্তু দলকে কী বলে সামনের দিকে এগিয়ে নিয়েছে, সংগ্রামকে জারি রেখেছেন। আমি মনে করি সেই ব্যক্তি কিন্তু এখানে আবার বিষয় না। তারেক রহমান আরেকজন তারেক রহমান তৈরি হবে না কেন বিএনপিতে? আরেকজন খালেদা জিয়াও তৈরি হবে আমরা মনে করি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিএনপি এগোয় তাহলে সেটি অনেক বেশি। সৌরভ ভাই, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি 1 মিনিটের মধ্যে আনসার দিবেন। নির্বাচন কবে দেখছেন? আমি তো মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিলাদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শেষ করবো। নির্বাচনে আপনাদের বর্তমান অবস্থানটা কি? কতদিনের মধ্যে নির্বাচনটা চাচ্ছেন? আপনারা এক এক সময় এক এক কথা বলছিলেন। শুরু থেকে বলছিলেন যে যৌক্তিক সময়, তারপরে জুন জুলাই, এখন ডিসেম্বর পর্যন্ত চাচ্ছেন। আমার শ্রদ্ধেয় সৌরভ ভাইয়ের সঙ্গে তো দ্বিমত করা এটা খুব বেয়াদবি হবে আর কি। দ্বিমত না, আমি একটা কথা বলতে চাই আর কি। উনি যেটা বললেন যে যখন তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয় নাই, আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্য কোথাও প্রচারিত হতে পারবে না, পত্রিকায় না, টেলিভিশনে না, তখনও কিন্তু তার নেতৃত্বেই দলটি সংঘর্ষ চলেছে। তার নেতৃত্বে কেমনে চলেছে এটা হয়তো আপনারা বাইরে থেকে জানেন না, আমরা জানি। আমাদের স্কাইপে কথা বলেছি, ফোনে কথা বলেছি, সকল ইনস্ট্রাকশন 18 hours হি ওয়ার্কড এভরিডে উইথ আমাদের মাননীয় মহাসচিব, আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে তিনি এই সমস্ত এই গণতান্ত্রিক আন্দোলনটা চাঙ্গা রেখেছিলেন। এটাকে আপনাকে কর্তন করার জন্য আমি বললাম যে শুধু উনি না থাকলে যে চলবে না তা না। ওই কারণে বলেছি যে একটা নেতৃত্বের দরকার, শক্ত নেতৃত্বের দরকার এবং তার নেতৃত্ব দরকার এবং বিকল্প নেতৃত্ব দরকার। ইনশাআল্লাহ বিকল্প নেতৃত্ব গঠন হবে, আমি ইনশাআল্লাহ বিকল্পও হবে। তো আর আপনি যে কথাটা বলছেন এখন, সেটা হলো আমি নির্বাচন আসলে ওনার মতোই দেখতে চাই ডিসেম্বরে। যদি ডিসেম্বরে মানে কোনো কারণে বিলম্ব যদি বেশি হয় তাহলে এই যে জামাতও বলেছে যে রোজার আগে হলে আপনার এন্ড অফ ডিসেম্বর হবে, মানে ডিসেম্বর থেকে জুন কি খুব বেশি গ্যাপ, মানে ফেব্রুয়ারি বা জানুয়ারিতে হবে। তবে ডিসেম্বরে যত তাড়াতাড়ি নির্বাচনটা হবে তত তাড়াতাড়ি দেশটা স্টেবল হবে। আমি মনে করি নভেম্বরে হলে ভালো, উনি বলেছেন ডিসেম্বরে হলে ভালো, জামাত বলেছে যে রোজার আগে হলে ভালো। আমার মনে হয় ডিসেম্বরে নির্বাচন হলে খুব ভালো হতো, এই সরকারের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, আমাদের জন্য এবং সকলের জন্য। মিল্লাত ভাই এবং সৌরভ হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।